হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ডাল্টন সিরিজের আর একটা নতুন পার্টির ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের এই পার্টির ভিডিওতে আমরা ক্লাস 11-এর সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পরমাণুর গঠন অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কিন্তু ডিসকাশন করব। আর এই ডাল্টন সিরিজটা কিন্তু আমি চালু করেছি তোমাদের এই 2024-এর যে নিউ ব্যাচ, সেই নিউ ব্যাচদের জন্য। তো প্রত্যেকে কিন্তু তোমাদের ক্লাসগুলো কিন্তু তোমরা কন্টিনিউ করবে, এই আশা আমরা কিন্তু রাখি। তো এই যে পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা রয়েছে, সেই পরমাণুর গঠন চ্যাপ্টারটা কিন্তু আজকে আমরা শুরু করব, অর্থাৎ আজকে আমাদের কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাস হবে। তো এই চ্যাপ্টারটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলি দিই, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, সেটা রেকর্ডেড হোক বা আজকে হোক বা কালকে হোক, তোমরা কিন্তু পেন খাতা নিয়ে কিন্তু বসবে, কারণ হচ্ছে পাই টু পাই কিন্তু তোমাদেরকে নোট করে যেতে হবে। তো সর্বপ্রথম এই যে পরমাণু, সে পরমাণু সম্পর্কে কিন্তু বিজ্ঞানী জন ডাল্টন কি বলেছিলেন দেখো না। অ্যাকর্ডিং টু ডাল্টন প্রথম এই পরমাণু সম্পর্কে কিন্তু একটা আইডিয়া আমাদেরকে দিয়েছিল। সে কি বলেছিল, এই atom is smallest এই যে একটা অ্যাটম, সেই অ্যাটম হচ্ছে একটা স্মলেস্ট পার্টিকেলস কিসের মধ্যে, অফ দ্য ম্যাটার একটা মেটারের মধ্যে অ্যাটম হচ্ছে সব থেকে যে ক্ষুদ্রতম, সেই ক্ষুদ্রতম কিন্তু কোণা, হুইচ ক্যান পার্ট একদম ডাইরেক্টলি পার্ট নেয়, ঠিক আছে, হুইচ ক্যান পার্ট ডাইরেক্টলি ইন এ রিয়েকশন, যে কিনা রিয়েকশনে একদম ডাইরেক্টলি কিন্তু অংশগ্রহণ করে, সেটাকে আমরা কিন্তু বলবো কি বলবো, তার নাম আমরা দিব কিন্তু অ্যাটম। সেই জন ডাল্টনের কথাটা কিন্তু পরবর্তীকালে এটা বাস্তবায়িত হয়ে ওঠেনি, কারণ হচ্ছে এই যে অ্যাটম, সেই অ্যাটমকে ভেঙে কিন্তু আমরা বা পরমাণুকে ভেঙে আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তিনটা কণা আমরা পেয়েছিলাম, যার একজনের নাম হচ্ছে গিয়ে ইলেকট্রন, যার একজনের নাম হচ্ছে গিয়ে কি বললাম, ইলেকট্রন, একজনের নাম হচ্ছে গিয়ে প্রোটন, আর একজনের নাম হচ্ছে গিয়ে নিউটন। একজনের নাম হচ্ছে গিয়ে নিউটন। তো এই যে প্রোটন, এই প্রোটন কোথা থেকে আবিষ্কার হলো, এই ইলেকট্রন কোথা থেকে আবিষ্কার হলো, এই প্রোটন কোথা থেকে আবিষ্কার হলো, এবং এই নিউটনে বা কোথা থেকে আবিষ্কার হলো, এবং এই আবিষ্কারের পেছনে রহস্য কী রয়েছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু ডিসকাশন কিন্তু আমরা এক্ষুনি করব। তো সর্বপ্রথম আমরা যে মেটারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি ইলেকট্রনের ডিসকভারি। সো এই ইলেকট্রনের ডিসকভারি যেটা হয়েছিল, সেটা কিন্তু করেছিলেন কে, বিজ্ঞানী জে থমসন। এই ইলেকট্রনের আবিষ্কারের পেছনে যে মূল যে বক্তারা রয়েছিলেন, তার নাম হচ্ছে গিয়ে, তাহলে আমরা সবার প্রথমে কি করব, ইলেকট্রনের ডিসকভারি করব। তাহলে ইলেকট্রন নিয়ে আমরা কিন্তু পড়াশোনা করব। সো ইলেকট্রনকে আবিষ্কার করার জন্য সর্বপ্রথমে যে বিজ্ঞানীর নাম আমরা বললাম, সেই বিজ্ঞানীর নাম কি, জে থমসন। প্রত্যেকে কিন্তু নামটা একটু মনে রাখার চেষ্টা করবে। তো এই জে থমসন কি করেছিলেন, তিনি কিন্তু যে মডেলটা করেছিলেন, ঠিক আছে, যে মডেলের মাধ্যমে তিনি এই ইলেকট্রনটা আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে গিয়ে সিআরটি। কি বললাম, সিআরটি, ক্যাথোড রে টিউব, যার ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে টিউব। তিনি একটা টিউব নিয়েছিলেন, কি বললাম, তিনি একটি টিউব নিয়েছিলেন, অর্থাৎ মোক্ষম নল, যেটাকে আমরা বাংলাতে বলবো মোক্ষম নল নিয়েছিলেন। তার মধ্যে এক সাইডে ছিল ক্যাথোড, যেটা কিনা নেগেটিভ চার্জযুক্ত ক্যাথোড, আর একদিকে ছিল অ্যানোড, যেটা কিন্তু ছিল পজিটিভ চার্জযুক্ত অ্যানোড। তো এই যে ক্যাথোড এবং অ্যানোড কিন্তু যুক্ত ছিল একটা হাই ভোল্টেজ কারেন্টের মধ্যে। তার যে পরিমাণ, সেটা কিন্তু 10,000 ভোল্ট। কত বললাম, 10,000 ভোল্ট প্রায় কারেন্টে কিন্তু যুক্ত করা ছিল। তো এই এক্সপেরিমেন্টটা কিন্তু একদিনে ঘটে যায়নি, এই এক্সপেরিমেন্টটা কিন্তু জে থমসন অনেক দিন ধরে করেছিলেন, এবং তিনি কিন্তু আবিষ্কারটা করার ফলে তিনি কিন্তু একটা জিনিস নোটিস করেছিলেন, যে এই ক্যাথোড থেকে, অর্থাৎ নেগেটিভ চার্জ থেকে কোনো একটা কিন্তু বস্তু বা পার্টিকেলস বা রশ্মি কিন্তু যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, অ্যানোডের দিকে। তিনি কিন্তু এটা লক্ষ্য করতে পেরেছিলেন। তো তিনি যখন এটা লক্ষ্য করতে পারলেন, তখন
তেনার যে মাথায় বুদ্ধি এলো যে এই যে ইলেকট্রন আমরা বলবো, মানে তখন কিন্তু এর নাম কিন্তু ইলেকট্রন দেওয়া হয়নি। যখন এই রশ্মিটা আবিষ্কার করা হয়েছিল তখন কিন্তু এই রশ্মিটা যেহেতু ক্যাথোড থেকে আসছিল, যেহেতু ক্যাথোড থেকে রশ্মিটা নির্গত হচ্ছিল, তার জন্য তার নাম দেওয়া হয়েছিল ক্যাথোড রে। ক্যাথোড রে প্রত্যেকে মাথায় রাখবে। যে থমসন যখন এই ইলেকট্রন আবিষ্কার করেছিলেন তার নাম তখন ছিল কি বললাম, ক্যাথোড রে। তো এই ক্যাথোড রের আমরা কিন্তু এখন ক্যারেক্টারিস্টিক করব, যাতে করে আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা নেগেটিভ তিনি বুঝলেন কি করে, সেটা একটা রশ্মি তিনি বুঝলেন কি করে। তো আমরা কিন্তু একটার পর একটা কিন্তু বিশ্লেষণ করব। তো সর্বপ্রথম আমাদের বিশ্লেষণ, এই ছবিটা প্রত্যেকে কিন্তু একটু ভালোভাবে বুঝে নেবে, তারপরে কিন্তু আমি এগিয়ে যাব এর পরবর্তী পর্যায়ের দিকে। তো এখানে দেখো প্রত্যেকে কিন্তু একটু ভালোভাবে নোটিস করবে, আমি একটা একটা করে বোঝানোর চেষ্টা করব। তো এই যে থমসন কিন্তু যখন প্রথমবার নোটিস করলেন যে কোনো একটা রশ্মি বা কোনো একটা আলো যাচ্ছে, তখন তিনি কি করলেন, তো তিনি যখন এই ইলেকট্রন সম্পর্কে কথা বলতে গেলেন, তিনি সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন তখন কিন্তু ইলেকট্রনের কথা আসেনি, কারণ তখন ইলেকট্রন কিন্তু যে নামকরণ, সেই নামকরণ কিন্তু হয়ে ওঠেনি। তিনি বলেছিলেন যে ক্যাথোড রে, এই যে CR, আমরা ফুল ফর্মটাকে শর্ট ফর্মে লিখলাম ক্যাথোড রে আর, তিনি বলছেন আর ট্রাভেল মানে কি যাত্রাপথ, TRAVELED, ট্রাভেল ইন কীরকম পথে সে যাতায়াত করবে, ইন স্ট্রেট লাইন। তিনি বলছেন যে ক্যাথোড রে, এই যে যেটা ক্যাথোড থেকে নির্গত হচ্ছে, এই ক্যাথোড রেটা যখন অ্যানোডের দিকে যাচ্ছে, এই অ্যানোডের দিকে, এটা একটা মোক্ষম নল, সেই মোক্ষম নলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, যখন আমরা এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাঠাচ্ছি, তখন বলছে এই রশ্মিটা কিন্তু একটা স্ট্রেট লাইনে যাচ্ছে। কিসে যাচ্ছে? স্ট্রেট লাইনে কিন্তু যাচ্ছে। তিনি এটা বুঝলেন কি করে? এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে তিনি এটা বুঝলেন কি করে যে এটা স্ট্রেট লাইনে যাচ্ছে। তো তিনি এটা বোঝার জন্য কি করলেন, এই যে ক্যাথোড রে মানে CR যে পথ দ্বারা যাচ্ছে, সেই পথে তিনি কি করলেন, একটা পার্টিকেলসকে রেখে দিলেন। তো একটা পার্টিকেলসকে রেখে দেওয়ার পরে তিনি বুঝতে পারলেন যদি সে স্ট্রেট লাইনে যায়, তো কোনো আলো যদি একটা সোজা পথে আসে আর আমি মাঝখানে যদি বাধা হয়ে দাঁড়াই, তো তাতে কি করবে, আমার কিন্তু একটা প্রতিচ্ছবি পিছন দিয়ে কিন্তু গঠিত হবে। তো তিনি কিন্তু এই পার্টিকেলসে যেটা রেখেছিলেন তারও কিন্তু একটা যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি কিন্তু তিনি নোটিস করলেন। তো এটা ছিল কিন্তু তার ফার্স্ট যে বিবৃতি, সেই ফার্স্ট বিবৃতি। সেকেন্ড বিবৃতিতে তিনি কি বলছেন, তিনি বলছেন 2 নম্বর পয়েন্টে তিনি বলছেন যে CR মানে ক্যাথোড রে আর কোন চার্জযুক্ত, এই নেগেটিভ চার্জ, আর নেগেটিভ চার্জ। তিনি এটা কি করে বুঝলেন যে এটা পজিটিভ না নেগেটিভ? তো তিনি এটা বোঝার জন্য তিনি কি করলেন, এই যে মোক্ষম নলটা তিনি নিয়েছিলেন, যে মোক্ষম নলের এক প্রান্তে ছিল ক্যাথোড, এক প্রান্তে ছিল অ্যানোড, সে ক্যাথোড আর অ্যানোড ছাড়া তিনি অপর এক প্রান্তে একটা ক্যাথোড এবং অপর এক প্রান্তে একটা কিন্তু অ্যানোড তিনি কিন্তু যুক্ত করেছিলেন, এবং তার মধ্যে তিনি কিন্তু আবারও হাই ভোল্টেজের কারেন্ট কিন্তু তিনি জুড়ে দিয়েছিলেন, অর্থাৎ পাঠিয়েছিলেন। তো তিনি যখন এই হাই ভোল্টেজের কারেন্টকে এখানে জুড়ে দিলেন, যখন এখান থেকে যখন CR অর্থাৎ ক্যাথোড রে উৎপন্ন হতে শুরু করলো, তখন দেখা গেল যে প্রান্তটা পজিটিভ চার্জ, সেই প্রান্তের দিয়ে কিন্তু ক্যাথোড রেগুলো দৌড়তে শুরু করলো। এর অর্থ কি বোঝা গেল? এর অর্থ বোঝা গেল যে রশ্মিটা আসছে সেটা CR, সেই CRটা কিন্তু আসলে নেগেটিভ চার্জযুক্ত কোনো পার্টিকেলস। ওকে, দেন তারপরের ঘটনা 3 নাম্বার পয়েন্ট, তিনি বলছেন 3 নাম্বার পয়েন্টে তিনি কি বলছেন না, ক্যাথোড রে, আমাদের যে ক্যাথোড রে এর কথা বললাম, সেই ক্যাথোড রে হ্যাভ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, ক্যাথোড রে এর কিন্তু কাইনেটিক এনার্জি বলে কিন্তু একটা বস্তু রয়েছে। সেটা তিনি বুঝলেন কি করে না, তিনি এটা বোঝার জন্য এই যে বস্তুটা দেখতে পাচ্ছ, এই যে ভিতরে এই জায়গাতে তিনি কি করলেন না, যে পথ বরাবর CR আসছে, সেই পথে বরাবর তিনি কিন্তু একটা যে পাখা, সেই পাখা তিনি কিন্তু ফিট করে দিলেন।
তো পাখা ফিট করে দেওয়ার ফলে কি হলো না এই পাখাটা কিন্তু যে মোমেন্টাম নিয়ে কিন্তু ঘুরতে শুরু করলো। এর অর্থ তিনি বুঝতে পারলেন যে যেটা রশ্মিটা এই আমাদের এই ক্যাথোড থেকে যেটা নেগেটিভ চার্জ যুক্ত অ্যানোডের দিকে যাচ্ছে, তার মাঝখানে যে রশ্মিটা প্রবাহিত হচ্ছে সেই রশ্মির কিন্তু একটা এনার্জি কিন্তু রয়েছে। এর পরের ঘটনা তিনি বলছেন যে রশ্মিটা যাচ্ছে তার কিন্তু হিটিং এফেক্ট আছে। কি বললাম? হিটিং এফেক্ট আর প্রেজেন্ট। কেন হিটিং এফেক্ট প্রেজেন্ট? তুমি ভাবো কোনো রশ্মি যদি কোনো পথ বরাবর যায় আর আমি যদি তার মাঝখানে দাঁড়িয়ে যাই তো একটু হলেও হিট কিন্তু অনুভব হবে। তো সেটাই কিন্তু তো যখন আমরা কোনো পার্টিকেলসকে এর মধ্যে রাখবো যে পথ বরাবর আমাদের সিআর ক্যাথোড রে যাচ্ছে, সেই পথ বরাবর যদি আমি কোনো বস্তুকে রাখি সেই বস্তু কিন্তু কিছু টাইম পরে হলেও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ যে হিট সেই হিট কিন্তু বুঝতে পারবে যে তাকে কিন্তু হিট লাগছে। তো এর অর্থ কি হলো? এর অর্থ হলো যে ক্যাথোড রেটা আসছে সেই ক্যাথোড রের কিন্তু যে হিটিং ক্যাপাসিটি সেই হিটিং এফিসিয়েন্সি বা ক্যাপাসিটিও কিন্তু রয়েছে। ওকে, এতটা পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? এতটা পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেলে তোমরা কিন্তু বোর্ডটা দেখে কিন্তু তুলে নাও, কারণ আমি বোর্ডটা এরপর ক্লিন করব। তো এরপরে কিন্তু আর একটা পয়েন্ট আমরা মিস করেছি, যে পয়েন্টটা হচ্ছে গিয়ে 5 নাম্বার পয়েন্ট দিয়ে আমরা লিখব যে এই যে ক্যাথোড রের কথা বললাম, সেই ক্যাথোড রে কি হয় না, ক্যাথোড রে কিন্তু রিফ্লেক্টেড হয়। কি বললাম? রিফ্লেক্টেড হয় বা ডিফেক্টেড হয়। কি বললাম? ডিফেক্টেড হয়। ডিফেক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড এমএফ। ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কিন্তু এই ক্যাথোড রে কিন্তু রিফ্লেক্টেড হয়। মানে তুমি যদি কোনো জায়গায় যদি ক্যাথোড রে আসছিল সেই পথ বরাবর যদি অন্য কোনো সাইডে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড রেখে দাও, এমএফ রেখে দাও, এই যে ইলেকট্রন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের দিয়ে কিন্তু আকর্ষিত হবে। এর অর্থ কি? যে ক্যাথোড রেটা আসছে সেই ক্যাথোড রের কিন্তু যে ম্যাগনেটিক ফিল্ড সেই ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কিন্তু আকর্ষিত হচ্ছে। তো এরপরে আমরা এই ক্যাথোড রে বা ইলেকট্রন সম্পর্কে যার নামকরণ কিন্তু পরবর্তীকালে হয়েছিল ইলেকট্রন, সেই ইলেকট্রনের স্পেসিফিক চার্জ আমরা এরপরে পড়ব। স্পেসিফিক চার্জ, এই স্পেসিফিক চার্জ কিসের উপর ডিপেন্ড করে? সবার আগে লিখে নাও, এই স্পেসিফিক চার্জটা ডিপেন্ড করে ইন নেচার অফ গ্যাস। প্রত্যেকে মাথায় রাখবে, নেচার অফ গ্যাসের উপর কিন্তু ডিপেন্ড করবে এই স্পেসিফিক চার্জটা। এই স্পেসিফিক চার্জের মান ইলেকট্রনের ক্ষেত্রে কত হবে না, স্পেসিফিক চার্জের মান কত হবে? স্পেসিফিক চার্জের মান হবে 1.75 ইন্টু 10⁸ C/g। কি বললাম? 1.7 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম। আগের দিয়ে কিন্তু এটা নেগেটিভ চার্জ। তো এরপরে যদি আমরা এই স্পেসিফিক চার্জ বাদ দিয়ে আমরা যদি ইলেকট্রনের চার্জের কথা বলি, যে ইলেকট্রনের চার্জ কত না, তোমরা এগুলো জানো, এগুলো বেসিক জিনিস, বাট তাও আমি তোমাদেরকে ডিসকাশন করব, কারণ হচ্ছে এগুলা ইম্পর্টেন্ট জিনিস। তার মান হচ্ছে গিয়ে -1.6 ইন্টু 10⁸। প্রত্যেকে কমেন্ট করে জানাও কত? 10⁻⁻19 কুলম। 10⁻⁻19 কুলম। এরপরে যদি আমরা ইলেকট্রনের ভরের কথা বলি, তোমরা ইলেকট্রনের ভর কত বলবে? ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে ইলেকট্রনের মাস অফ ইলেকট্রন কত? 9.1 ইন্টু 10⁻, 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। কি বললাম? -28 গ্রাম। তো এই যে স্পেসিফিক চার্জ, এই স্পেসিফিক চার্জটা তোমরা কিন্তু মনে না রাখলেও চলবে। স্পেসিফিক চার্জ তাহলে তোমরা কিভাবে নির্ণয় করতে পারবে না, স্পেসিফিক চার্জ ইকুয়াল টু, প্রত্যেকে মাথায় রাখবে, স্পেসিফিক চার্জ ইকুয়াল টু চার্জ, ইলেকট্রনের চার্জ ডাইরেক্ট আমরা লিখব চার্জ আপন মাস। মানে কোন যার স্পেসিফিক চার্জ তোমরা বের করবে তার চার্জকে যদি তোমরা তার ভর দ্বারা ডিভাইডেড করে দাও তাহলে যেটা আসবে তার মান হয়ে যাবে কত? তার মান হয়ে যাবে স্পেসিফিক চার্জ। প্রত্যেকে এত অবধি ক্লিয়ার? প্রত্যেকে এত অবধি ক্লিয়ার?
প্রত্যেকে যদি এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, এরপরে কিন্তু আমরা করব নেক্সট পার্ট। সো আমরা এরপরে যেটা পড়ব, তো এতটা পর্যন্ত যদি প্রত্যেকের হয়ে গিয়ে থাকে, এরপরে আমরা কিন্তু যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে গিয়ে পরবর্তী আমাদের ইলেকট্রনের পরে যেটা আবিষ্কার হয়েছিল তার নাম হচ্ছে গিয়ে প্রোটন। তো এই প্রোটন যখন আবিষ্কার হয়, এই প্রোটনকে কী দ্বারা ডিনোট করা হয়? পি দ্বারা ডিনোট করা হয়। এই প্রোটন যখন আবিষ্কার হয়, প্রত্যেকে কিন্তু একটু ভালোভাবে নোটিস করবে। একটা জিনিস আমি কিন্তু একটা গল্প বলবো এই মুহূর্তে। প্রোটন যখন আবিষ্কার হয় তখন তুমি ভাবো, যদি একটা কোনো জায়গায়, কোনো শহরে বা তোমার গ্রামে যদি কোনো একজন ব্যক্তি কোনো একটা জিনিসে বেশ কিছু প্রফিট করে, সাপোজ ধরো এই মুহূর্তে আইপিএল চলছে, প্রত্যেকে ড্রিম ইলেভেনে কিছু টিম লাগাচ্ছে। সো ড্রিম ইলেভেনের টিম লাগানোর সময় ধরো গ্রামের কোনো একজন ব্যক্তি সেখান থেকে কিন্তু একটা হাই অতি উচ্চ মাত্রার কিন্তু প্রাইজ গেইন করলো। সো তাকে দেখে কিন্তু তখন এই যে গ্রামটাতে যেখানে কিন্তু 10 জন মাত্র, যেখানে কিন্তু 200 জন মানুষ বসবাস করে, সেখানে 10 জন কিন্তু কী করতো? ড্রিম ইলেভেনে টাকা ইনভেস্ট করতো। বাট যখন ওখানের একজন পার্সন এত পরিমাণ টাকা পেল, সেটা দেখে কিন্তু এই যে 200% ব্যক্তি, তার মধ্যে থেকে কিন্তু প্রায় 80% ব্যক্তি কিন্তু তখন ড্রিম ইলেভেনে টাকা কিন্তু ইনভেস্ট করতে শুরু করবে। এর অর্থ কী না, যখন কোনো একটা জিনিস আবিষ্কার হওয়া শুরু হয় বা কোনো একটা জিনিস পাওয়া শুরু হয়, তখন কিন্তু সেটার জন্য বিচলিত হয়, কারণ পাশের মানুষ পেলো আমি পাবো না, এমনটি কিন্তু হতে পারে না। তো তেমনই যখন বিজ্ঞানী জে থমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করে বসলেন, তখন কিন্তু বিজ্ঞান মহলে এটা নিয়ে কিন্তু শোরগোল পড়ে গেল। তো শোরগোল পড়ে যাওয়ার পরে পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে কিন্তু এই মোক্ষম নল নিয়ে কিন্তু ঘাঁটাঘাঁটি করতে শুরু করলো, এবং মোক্ষম নল নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে তারা কিন্তু পরবর্তীতে কিন্তু তারা কি করলো না, এই যে প্রোটন, সেই প্রোটন কিন্তু আবিষ্কার করে ফেললো। সেই প্রোটন যখন আবিষ্কার হয়, সেই প্রোটন আবিষ্কার করার জন্য তাদেরকে কি হয়েছিল না, এই প্রোটন যখন আবিষ্কার হয়েছিল, প্রত্যেকে একটু মেনশন করবে। তো প্রোটন যখন আবিষ্কার হয়েছিল সেটাও কিন্তু মোক্ষম নলের মাধ্যমেই হয়েছিল। আর এটা দ্বারাই বলছি যে একটা জিনিস আবিষ্কার হলে তা পরবর্তীতে কিন্তু বিশাল বড় এফেক্ট কিন্তু সেই বিজ্ঞান মহল বলো বা গ্রামের পরিবেশে বলো পড়ে। তো এটা কিন্তু পজিটিভ চার্জযুক্ত অ্যানোড থেকে এখানে যে ক্যাথোডটা নেওয়া হয়েছিল, প্রত্যেকে মনে রাখবে, এখানে যে ক্যাথোডটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু পারফোরেটেড ক্যাথোড। এর অর্থ হচ্ছে গিয়ে কি, ছিদ্র অসংখ্য ছিদ্র ছিল যে আমরা কিন্তু ক্যাথোডটা নিয়েছিলাম। তো এর মধ্যে দিয়ে যখন পজিটিভ চার্জগুলো গেল, এখানে কিন্তু একটা যে লাইট, সেই লাইট এফেক্ট কিন্তু শো হলো। সেই লাইট এফেক্টটাকে দেখার জন্য বিজ্ঞানীরা কিন্তু এখানে একটা পর্দা লাগিয়েছিল, যার নাম হচ্ছে ZnS এর পর্দা, অর্থাৎ জিঙ্ক সালফাইডের পর্দা, যেগুলো তোমরা রাস্তাতে কিন্তু দেখে থাকবে। আলো পড়লে কিন্তু তাদের যে কালার এফেক্ট দেখা যায়। সো এই যে জিঙ্ক সালফাইড কি করলো না, যখন কোনো একটা পার্টিকেলস বা রশ্মি এদিকে এলো, সে কিন্তু তার গায়ের ওপরে কিন্তু যে ঝকমকে যে আলো, সে আলোর কিন্তু প্রভাব দেখা দিল। তো এর ফলে বোঝা গেল যে কোনো একটা রশ্মি এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে কিন্তু আসছে। তো এখানে যে কারেন্টটা পাঠানো হয়েছিল, প্রত্যেকে মাথায় রাখবে, এই কারেন্টটার ভ্যালু ছিল কিন্তু 10,000 ভোল্ট থেকে প্রায় 20,000 ভোল্ট। কত বললাম? 10,000 ভোল্ট থেকে প্রায় 20,000 ভোল্টের কিন্তু একটা কারেন্ট এর মধ্যে দিয়ে কিন্তু পাঠানো হয়েছিল। সো এখানেও সেমভাবে তিনি যখন এই প্রোটন আবিষ্কার হয়, তো প্রোটনও সেম, তোমরা কিন্তু ইলেকট্রনের মতনই পয়েন্ট আউট করে লেখা শুরু করবে যে প্রোটনেরও কিন্তু স্ট্রেট লাইনে কিন্তু যাতায়াত করে। ফার্স্ট পয়েন্ট, যেমন বিশ্লেষণ আমরা ইলেকট্রনের ক্ষেত্রে করলাম, সেম টু সেম বিশ্লেষণ হবে যে প্রোটন কি করে না, স্ট্রেট লাইনে কিন্তু যাত্রা করে। সেকেন্ড পয়েন্টে আমরা ইলেকট্রনের ক্ষেত্রে লিখেছিলাম আর দে আর বা ক্যাথোড রে আর নেগেটিভ চার্জ, প্রেজেন্ট নেগেটিভ চার্জ। আমরা এখানে বলবো যে ফোটন হ্যাজ, এটাকে কি বলা হতো, সেটাকে ক্যাথোড রে বলতাম, তার মানে এটাকে আমরা বলবো অ্যানোড রে। অ্যানোড রে হ্যাভ কি চার্জ? পজিটিভ চার্জ। দেন আমরা 3 নাম্বার পয়েন্টে আমরা কি বলবো না, 3 নাম্বার পয়েন্টে আমরা বলবো দে হ্যাভ, অর্থাৎ এ আর হ্যাভ কি বলবো, হ্যাভ কি আছে এর মধ্যে, কি আছে? কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি আছে। সেকেন্ড অ্যান্ড ফোর্থ আমরা বলবো, আমরা যে পয়েন্টটা বলবো, ফোর্থ পয়েন্টে আমরা বলবো হিটিং এফেক্ট। দে হ্যাভ হিটিং এফেক্ট। 5 নম্বরে আমরা কি বলবো?
5 নাম্বার আমরা পয়েন্টে বলবো যে আমরা 5 নাম্বার পয়েন্টে বলবো বাই ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা এর আগে বুঝিয়েছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কিন্তু সে ডিফ্লেক্টেড হয়। এরপরে আমরা সেম টু সেম ভাবে যে ইলেকট্রনের ক্ষেত্রে যেমনটা লিখেছিলাম আমরা তেমনটাই কিন্তু লেখার চেষ্টা করব যে আমরা ইলেকট্রনের যে ভর, সেই ইলেকট্রনের ভরটা কত, ইলেকট্রনের যে চার্জ আমরা ইলেকট্রনের যে চার্জ সেটা আমরা জানি। তো প্রোটনের চার্জ কত, না ইলেকট্রনের চার্জ আমরা কত লিখেছিলাম বলো, প্রোটনের চার্জ কত হবে, চার্জ অফ প্রোটন, চার্জ অফ প্রোটন, চার্জ অফ প্রোটন কত হবে। ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কত লিখেছিলাম, ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কত লিখেছিলাম -1.9 × 10⁻⁻19 লিখেছিলাম। প্লাস করে দাও, পজিটিভ করে দাও, কুলম একক কিন্তু কুলম হবে 1.9 × 10⁻⁻19। কত বললাম 1.9 বলে দিয়েছি ভুল করে, 1.6 × 10⁻⁻19 কুলম। এটা গেল তার চার্জ। আমরা যদি মাসের কথা বলি, ভর কত হবে, ভর হবে, ভরটাও তোমরা প্রত্যেকে কিন্তু মাথায় রাখবে 1.6 × 10⁻⁻24 গ্রাম। কি বললাম 1.6 × 10⁻⁻24 গ্রাম। আর যদি আমরা এটাকে কেজিতে ট্রান্সফার করি, তাহলে হয়ে যাবে 1.6 × 10⁻⁻27 গ্রাম, কেজি। এক্ষেত্রেও আমরা কিন্তু স্পেসিফিক যে চার্জ, সেই স্পেসিফিক চার্জ কিন্তু আমরা বের করতে পারবো। তো এই প্রোটনের স্পেসিফিক চার্জ কত হবে, না প্রোটনের স্পেসিফিক চার্জের মান হবে 9.5 × 10⁻4। কত বললাম 10⁻4। এটা কিন্তু স্পেসিফিক চার্জ। এখানেও তোমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মনে রাখবে, সেটা স্পেসিফিক চার্জ ইজ ডিপেন্ড অন নেচার অফ গ্যাস। অর্থাৎ এই যে মোক্ষম নল, এই মোক্ষম নলের ভেতরে যে গ্যাসটা আছে তার ওপর কিন্তু ডিপেন্ড করে এর নেচারটা কি হবে। প্রত্যেকে প্রোটনটা একটু মাথায় ঢুকিয়ে নাও। তো দেখো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে নিউটন আবিষ্কার। তো এই নিউটন আবিষ্কার করার, দেখো নিউটন যখন আবিষ্কার হয়েছিল তখন কি হয়েছিল, তো নিউটন আবিষ্কার করার কিভাবে হয়েছিল, না নিউটন আবিষ্কার হয়েছিল পোলোনিয়াম একটা পার্টিকেলস আছে পোলোনিয়াম। এই পোলোনিয়াম কি করে, আলফা কণার বিচ্ছুরণ করে। কি করবে, আলফা পার্টিকেলস। এই আলফা পার্টিকেলস কিন্তু সে কি করে, রিফ্লেক্টেড করে, পার্টিকেলস কিন্তু রিফ্লেক্টেড করে। তো এই আলফা পার্টিকেলসকে যখন বেরিলিয়ামের সঙ্গে, কি বললাম বেরিলিয়ামের কত, বেরিলিয়াম হচ্ছে 4। কত বললাম, বেরিলিয়াম হচ্ছে কি 4। আর এর যদি আমরা ভর সংখ্যা বলি, ভর সংখ্যা কত হয়, ভর সংখ্যা হচ্ছে 9। একে যখন আমরা রিয়েকশন করাচ্ছি কার সাথে, হিলিয়ামের সাথে। কার সাথে বললাম, হিলিয়াম। এই যে আলফা পার্টিকেলস ইজ অলসো বি এ হিলিয়াম। সো হিলিয়ামের সঙ্গে যখন রিয়েকশন করাচ্ছি যার ভর সংখ্যা 4, তখন কি করছে না সেম ভর সংখ্যা, দেখো ভর সংখ্যা কত, 4 আর 2 কত হয় 6, সেম ভর সংখ্যা যুক্ত একটি যৌগ গঠন করবে। তো 6 যার অ্যাটমিক নাম্বার, সে অ্যাটমিক নাম্বার 6, এরকম একজন পার্টিকেল, এই যে একজন ব্যক্তির নাম হচ্ছে গিয়ে কার্বন, সি। এর ভর কত, এর ভর হয় 12। তো ভালোভাবে নোটিস করো, এর অ্যাটমিক নাম্বার 6 মিলে গেছে, বাট দেখো ভর সংখ্যা দেখো কি হয়, 9 4 কত হয় 13, এখানে কত আছে 12। তো এর সেম ভর সংখ্যা যুক্ত মানে হচ্ছে গিয়ে হতে হলে N0। এই যে পার্টিকেলসটা যেটার আবিষ্কার হলো, যা দেখো কোনো কিন্তু অ্যাটমিক নাম্বার নেই, বা এই যে নাম্বারটা এটাকে প্রোটন সংখ্যা বলা হয়। আমরা এটাকে বিশ্লেষণ করব যখন আমরা এইভাবে যখন বিশ্লেষণ করব তখন কিন্তু আমরা এটা বিশ্লেষণ করব। তো এখানে দেখো N যেটা বেরালো এটাই হচ্ছে গিয়ে কিন্তু নিউটন, দ্যাটস কল নিউটন। ওকে, তো আজকের এই পার্টের ভিডিওতে আমরা কিন্তু ইলেকট্রন, প্রোটন আর নিউটন সম্পর্কে কিন্তু ডিসকাশন করলাম। এর পরবর্তীতে আমরা কিন্তু থমসন মডেল পড়বো, রাদারফোর্ড পড়বো। এর পরবর্তীতে আমরা কিন্তু পড়বো যে এই যে আইসোবার, এই আইসোটোন, এই সম্পর্কে কিন্তু আমরা এর পরবর্তী ভিডিওতে কিন্তু ডিসকাশন করব। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো না, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দাও। ওকে, তো চলো বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ডাল্টন সিরিজের নেক্সট পার্টের ভিডিওতে।
চলো বাই।